ওয়েলকাম স্টুডেন্টস, বাণী নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমরা ওয়েস্ট বেঙ্গল টেটে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি বিষয়ের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। এর আগের দুটি ভিডিওতে আমরা আলোচনা করেছি যে 2012 সালের টেটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। এবার আমরা কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ ইম্পর্টেন্ট প্রশ্নের সিরিজ সম্বন্ধে আমরা আলোচনা করব এবং তারপরে আমরা থিওরি পোর্শন নিয়ে আলোচনা করব। ওকে, এবং ইম্পর্টেন্ট প্রশ্নের সিরিজ আমি প্রথমে এই কারণের জন্যই চালু করেছি যে তাহলে তোমাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হবে। তাহলে সময় নষ্ট না করে চলো আমরা দেখে নিই যে প্রথম 15টা প্রশ্ন, অর্থাৎ আমি যে প্রশ্নের সিরিজ চালু করতে চলেছি, তো এক্ষেত্রে 15টা করে প্রশ্ন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট কোয়েশ্চেন্স, ইফ ইউ গেট অ্যান অপরচুনিটি টু টিচ এ ভিজুয়ালি চ্যালেঞ্জড স্টুডেন্ট along with normal students, what type of treatment would you like to give him in the class? অর্থাৎ যদি আপনি এরকম একটা সুযোগ পান যে একটি ভিজুয়ালি চ্যালেঞ্জড স্টুডেন্ট, অর্থাৎ যে চোখে দেখতে পায় না, সেই স্টুডেন্টসকে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে তাকে পড়ানোর সুযোগ পেয়েছেন, তো এক্ষেত্রে সেই ভিজুয়ালি চ্যালেঞ্জড স্টুডেন্টকে কিভাবে তাকে পড়ানো যেতে পারে। ওকে, ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি এক্ষেত্রে হাইলাইট করার চেষ্টা করেছি। তো প্রথম যে অপশনস, নট গিভিং এক্সট্রা অ্যাটেনশন বিকজ মেজরিটি মে সাফার, অর্থাৎ সেই ভিজুয়ালি চ্যালেঞ্জড স্টুডেন্ট বা সেই যে চোখে দেখতে পাচ্ছে না সেই স্টুডেন্টকে এক্সট্রা অ্যাটেনশন দেওয়ার দরকার নেই, কারণ মেজরিটি স্টুডেন্ট এক্ষেত্রে সাফারার হতে পারে। টেক কেয়ার অফ হিম সিম্প্যাথেটিক্যালি ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ সেই স্টুডেন্টকে আমাদেরকে সিম্প্যাথেটিক্যালি তাকে কেয়ার নিতে হবে। ইউ উইল থিঙ্ক দ্যাট ব্লাইন্ডনেস ইজ হিজ ডেস্টিনি অ্যান্ড হেন্স ইউ ক্যান নট ডু এনিথিং, এবং আপনি এটা ভাববেন যে তার এই যে অন্ধত্ব এটাই হলো তার নিয়তি এবং সেই কারণের জন্য আপনার কিছু করার নেই। অপশন ডিতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অ্যারেঞ্জ এ সিট ইন দ্য ফ্রন্ট রো অ্যান্ড ট্রাই টু টিচ অ্যাট এ পেস কনভেনিয়েন্ট টু হিম, অর্থাৎ তাকে একদম সামনের সারিতে বসাতে হবে এবং এমনভাবে তাকে বসাতে হবে যেটা তার পক্ষে উপযুক্ত। সুতরাং এক্ষেত্রে অপশন ডি হলো কারেক্ট অপশনস। নেক্সট কোয়েশ্চেন্স, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক অফ এ গুড অ্যাচিভমেন্ট টেস্ট, অর্থাৎ একটি ভালো অ্যাচিভমেন্ট টেস্টের কোনটি ক্যারেক্টার বা বৈশিষ্ট্য নয়। অপশন এ রিলায়েবিলিটি বা বিশ্বস্ততা, অপশন বি অবজেক্টিভিটি, অপশন সি অ্যাম্বিগুইটি এবং অপশন ডি হলো ভ্যালিডিটি। সুতরাং এক্ষেত্রে কারেক্ট অপশন হবে অ্যাম্বিগুইটি, অর্থাৎ অ্যাম্বিগুইটি মানে যেখানে কনফিউশন থাকবে, ওকে, বা টোটাল কনসেপ্ট ক্লিয়ার নয়, তো তাকেই আমরা বলবো অ্যাম্বিগুইটি। সুতরাং অ্যাম্বিগুইটি একটি অ্যাচিভমেন্ট টেস্টের কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার বা বৈশিষ্ট্য নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট বিলং টু এ প্রজেক্টেড এইড, অর্থাৎ এর মধ্যে কোনটি প্রজেক্টেড এইড নয়। অপশন এ ওভারহেড প্রজেক্টর, অপশন বি ব্ল্যাকবোর্ড, অপশন সি এপি ডিয়াস্কোপ এবং অপশন ডি হলো স্লাইড প্রজেক্টর। তো এক্ষেত্রে কারেক্ট অপশন হবে ব্ল্যাকবোর্ড, রাইট। সো ব্ল্যাকবোর্ড হলো একটি প্রজেক্টেড এইড নয়, কিন্তু বাকিগুলো সব প্রজেক্টেড এইড, যেমন ওভারহেড প্রজেক্টর, এপি ডিয়াস্কোপ এবং স্লাইড প্রজেক্টর। কোয়েশ্চেন্স নাম্বার 4, ফর এ টিচার হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মেথডস উড বি কারেক্ট ফর রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, অর্থাৎ একজন শিক্ষকের ক্ষেত্রে ব্ল্যাকবোর্ডে যখন তিনি লেখেন তখন সেই লেখার যে কারেক্ট পদ্ধতি কি হতে পারে, অর্থাৎ ব্ল্যাকবোর্ড ব্যবহারের সঠিক পদ্ধতি কি। অপশন এ রাইটিং ফাস্ট অ্যান্ড অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ পসিবল, অর্থাৎ এক্ষেত্রে ব্ল্যাকবোর্ডে খুব দ্রুততার সঙ্গে লিখতে হবে এবং পরিষ্কারভাবে লিখতে হবে, যতটা সম্ভব পরিষ্কার করে লিখতে হবে। অপশন বি রাইটিং দ্য ম্যাটার ফার্স্ট, প্রথমে বিষয়বস্তু লিখতে হবে অ্যান্ড দেন আস্কিং স্টুডেন্টস টু রিড ইট, এবং তারপরে ছাত্রছাত্রীদের বলতে হবে সেই ম্যাটার বা বিষয়বস্তু পড়তে। অপশন সি আস্কিং এ কোয়েশ্চেন্স টু স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টসদেরকে একটি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে অ্যান্ড দেন রাইটিং দ্য অ্যান্সার অ্যাজ স্টেটেড বাই দেম, এবং প্রথমে একটি প্রশ্ন লিখে তারপর স্টুডেন্টসদেরকে বলতে হবে যে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। অপশন ডি রাইটিং দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ পসিবল, সুতরাং ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো পরিষ্কারভাবে লিখতে হবে যতটা সম্ভব। তো এক্ষেত্রে কারেক্ট অপশনস হবে রাইটিং দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ পসিবল। সুতরাং রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড এর যে নিয়ম সেটা হলো রাইটিং দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাজ ক্লিয়ারলি অ্যাজ পসিবল। কোয়েশ্চেন নাম্বার 5, এ টিচার ক্যান বি সাকসেসফুল ইফ হি অর সি, অর্থাৎ একজন শিক্ষককে তখনই বলা যাবে সাকসেসফুল যদি তার মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি থাকে। কুই বৈশিষ্ট্য আমরা একটু দেখে নিই। অপশন এ হেল্প স্টুডেন্টস ইন বিকামিং বেটার সিটিজেন্স, অর্থাৎ ছাত্রছাত্রীদের আরও ভালো নাগরিক তৈরি করতে সাহায্য করবেন। অপশন বি ইম্পার্টস সাবজেক্ট নলেজ টু দ্য স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টসদেরকে সাবজেক্ট নলেজ দেবেন। অপশন সি প্রিপেয়ার্স স্টুডেন্টস টু পাস দ্য এক্সামিনেশন, অর্থাৎ ছাত্রছাত্রীদের এমন
ভাবে তৈরি করবেন যাতে তারা পাস করতে পারে পরীক্ষায়। অপশন ডি, প্রেজেন্টস দ্য সাবজেক্ট ম্যাটার ইন এ ওয়েল অর্গানাইজড ম্যানার, অর্থাৎ সাবজেক্ট ম্যাটারকে ওয়েল অর্গানাইজড পদ্ধতিতে তাদের সামনে উপস্থাপন করতে হবে। সুতরাং একজন সাকসেসফুল টিচার তিনিই হবেন যিনি কোনো সাবজেক্টের বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করবেন স্টুডেন্টসদের সামনে। ওকে, সো দিস উইল বি দ্য কারেক্ট অপশনস, অর্থাৎ অপশন ডি উইল বি দ্য কারেক্ট। রাইট। কোয়েশ্চেন নাম্বার 6, ডাইনামিক অ্যাপ্রোচ টু টিচিং মিনস, অর্থাৎ টিচিং এর ডাইনামিক অ্যাপ্রোচ বলতে আমরা কি বুঝবো? অপশন এ, টিচিং শুড বি ফোর্সফুল অ্যান্ড এফেক্টিভ। অপশন বি, টিচার্স শুড বি এনার্জেটিক অ্যান্ড দ্য ডাইনামিক। The topics, option C, the topic of teaching should not be static but dynamic, এবং option D, the students should be required to learn through the activities. সুতরাং ডাইনামিক অ্যাপ্রোচ অফ টিচিং বলতে এক্ষেত্রে আমরা কি বুঝবো? দ্য স্টুডেন্টস শুড বি অ্যাকোয়ার্ড টু লার্ন থ্রু দ্য অ্যাক্টিভিটিস, অর্থাৎ বিভিন্ন কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যেটা শিখবে তাকেই আমরা বলবো ডাইনামিক অ্যাপ্রোচ অফ টিচিং। ওকে, সুতরাং টিচিং যদি ফোর্সফুল এবং ইফেক্টিভ যদি হয় সেটা কিন্তু ডাইনামিক টিচিং নয়, এবং টিচার যদি এক্ষেত্রে এনার্জেটিক হয় এবং বিভিন্ন বিষয়ে পারদর্শী হন বা ডাইনামিক হন সেটাও কিন্তু ডাইনামিক টিচিং নয়। দ্য টিচিং দ্য টপিকস অফ দ্য টিচিং শুড নট বি স্ট্যাটিক বাট ডাইনামিক, অর্থাৎ যে টপিকস আমরা টিচিং এর জন্য চয়েস করব সেটা একটা জায়গায় থেমে থাকবে না, বাট তার মধ্যে ডাইনামিক বিষয়টা থাকবে, অর্থাৎ বিভিন্নতা থাকবে, কিন্তু এটাও নয়। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কাজের মধ্য দিয়ে শিক্ষা। তাহলে ডাইনামিক অ্যাপ্রোচ অফ টিচিং মানে কাজের মধ্য দিয়ে শিক্ষা। দ্য স্টুডেন্টস শুড বি রিকোয়ার্ড টু লার্ন থ্রু দ্য অ্যাক্টিভিটিস। Next, question number 7, by which of the following methods the true evaluation of the students is possible? অর্থাৎ এক্ষেত্রে নিম্নলিখিত কয়েকটি মূল্যায়ন পদ্ধতি দেওয়া আছে বা ইভ্যালুয়েশন পদ্ধতি দেওয়া আছে, তো তার মধ্যে কোনটি একটি ছাত্রকে সঠিক মূল্যায়ন করতে সাহায্য করবে? অপশন এ, ইভ্যালুয়েশন অ্যাট দ্য এন্ড অফ দ্য কোর্স, অর্থাৎ কোর্সের শেষে মূল্যায়ন করা। অপশন বি, ইভ্যালুয়েশন টুয়াইস ইন এ ইয়ার, অর্থাৎ বছরে দুবার ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করা। অপশন সি, কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, অর্থাৎ নিরবিচ্ছিন্ন মূল্যায়ন পদ্ধতি। এবং অপশন ডি, ফরম্যাটিভ ইভ্যালুয়েশন। তো এক্ষেত্রে কারেক্ট অপশন হবে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন। সুতরাং একটা স্টুডেন্টসকে তখনই সঠিকভাবে মূল্যায়ন করা যাবে যদি তাকে কন্টিনিউয়াসলি যদি ইভ্যালুয়েশন করা হয় বা নিরবিচ্ছিন্নভাবে যদি মূল্যায়ন করা যায়। তো ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমি এক্ষেত্রে হাইলাইট করেছি, অর্থাৎ যে সমস্ত প্রশ্নগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি হাইলাইট করেছি। রাইট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, সাপোজ এ স্টুডেন্ট ওয়ান্টস টু শেয়ার হিজ প্রবলেমস উইথ হিজ টিচার। ধরা যাক কোন একটি ছাত্র সে তার সমস্যা তার টিচারের সঙ্গে শেয়ার করতে চায়, অ্যান্ড হি ভিজিটস দ্য টিচার্স হাউস ফর দ্য পারপাস, এবং সে তখন টিচারের বাড়িতে চলে গেছে তার প্রবলেম নিয়ে। দ্য টিচার শুড, তখন এইরকম অবস্থায় টিচার কি করবেন? সুতরাং একজন শিক্ষার্থী যার কোনো সমস্যা হয়েছে এবং সেই সমস্যা সে টিচারের সঙ্গে শেয়ার করতে চায় এবং তাই জন্য সে টিচারের বাড়িতে চলে গেছে, তো এক্ষেত্রে টিচারের কি করণীয়? অপশন এ, কন্ট্যাক্ট দ্য স্টুডেন্টস পেরেন্টস অ্যান্ড সলভ হিজ প্রবলেম, অর্থাৎ সেই ছাত্র অথবা ছাত্রীর বাবা মার সঙ্গে তিনি কথা বলবেন এবং সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। অপশন বি, সাজেস্ট হিম দ্যাট হি শুড নেভার ভিজিট হিজ হাউস, এবং তাকে এটাই পরামর্শ দেবেন যে সে যেন তার বাড়িতে না আসে, অর্থাৎ সেই শিক্ষার্থী যেন টিচারের বাড়িতে না আসে। অপশন সি, সাজেস্ট হিম টু মিট দ্য প্রিন্সিপাল অ্যান্ড সলভ দ্য প্রবলেম, এবং তাকে এটাই পরামর্শ দেবেন সে যেন প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করে এবং তার সমস্যার সমাধান সেখানেই হবে। অপশন ডি, এক্সটেন্ড রিজনেবল হেল্প অ্যান্ড বুস্ট হিজ মরাল। ওকে, অর্থাৎ তাকে সঠিক সহযোগিতা করবেন এবং তার প্রবলেম যাতে সলভ হয় সেই কাজে তাকে সাহায্য করবেন। তো এক্ষেত্রে কারেক্ট অপশন হবে অপশন ডি। Question number 9, when some students are deliberately attempting to disturb the discipline of the class by making mischief, what will be your role as a teacher? ধরা যাক কিছু ছাত্র কোনো ক্লাসকে তারা ডিস্টার্ব করছে, তো এক্ষেত্রে টিচার কি করবেন? অপশন এ, এক্সপেলিং দো স্টুডেন্টস, অর্থাৎ সেই সমস্ত স্টুডেন্টসগুলোকে বহিষ্কার করবেন। অপশন বি, আইসোলেট দো স্টুডেন্টস, অর্থাৎ সেই স্টুডেন্টসগুলোকে তিনি আলাদা করে দেবেন। অপশন সি, রিফর্ম দ্য গ্রুপ উইথ ইয়ার অথরিটি, অর্থাৎ আপনার নিজের কর্তৃত্ব অনুযায়ী বা টিচারের নিজের কর্তৃত্ব অনুযায়ী তাদেরকে আলাদা দল করে দেবেন। অপশন ডি, গিভিং দেম অ্যান অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন অ্যান্ড ইমপ্রুভ দেয়ার বিহেভিয়ার, অর্থাৎ তাদেরকে একটা সুযোগ দেবেন ফর ইন্ট্রোস্পেকশন, অর্থাৎ তারা যেন নিজেরা তারা নিজেদের আচরণ সম্বন্ধে ইন্ট্রোস্পেক্ট করতে পারে বা নিজেরা তাদের আচরণ সম্বন্ধে চিন্তা করতে পারে, অ্যান্ড ইমপ্রুভ দেয়ার বিহেভিয়ার, এবং তাদের আচরণ যাতে সংশোধন করতে পারে। ওকে, সো দ্য কারেক্ট অপশন উইল বি অপশন ডি।
নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোইং বিলংস টু এ প্রজেক্টেড এইড, অর্থাৎ এর মধ্যে কোনটি প্রজেক্টেড এইড? অপশান এ ব্ল্যাকবোর্ড, অপশান বি ডায়োরামা, অপশান সি এপিডিয়াস্কোপ এবং অপশান ডি হলো গ্লোব। তো এক্ষেত্রে কারেক্ট অপশান হবে এপিডিয়াস্কোপ। সুতরাং প্রজেক্টেড এইড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোনটি প্রজেক্টেড এইড কোনটি নন প্রজেক্টেড এইড এই বিষয় সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসতেই পারে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 11, এ টিচার ইজ সেইড টু বি ফ্লুয়েন্ট ইন আস্কিং কোয়েশ্চেন্স ইফ হি ক্যান আস্ক, অর্থাৎ একটা টিচারকে তখনই বলা যাবে তিনি প্রশ্ন করতে তিনি পারদর্শী, তখনই বলা যাবে যদি তিনি কি করেন যে মিনিংফুল কোয়েশ্চেন্স, অর্থাৎ এমন প্রশ্ন করবেন যার সুনির্দিষ্ট মানে থাকবে। অপশন বি অ্যাজ মেনি কোয়েশ্চেন্স অ্যাজ পসিবল, অর্থাৎ যতগুলি সম্ভব প্রশ্ন ততগুলি সম্ভব প্রশ্ন করবেন। অপশন সি ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন্স ইন এ ফিক্সড টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে তিনি যদি অসংখ্য প্রশ্ন করেন। অপশন ডি মেনি মিনিংফুল কোয়েশ্চেন্স ইন এ ফিক্সড টাইম, অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে তিনি যদি অনেকগুলো কোয়েশ্চেন্স বা অনেকগুলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স বা মিনিংফুল কোয়েশ্চেন্স যদি করেন তখনই তাকে বলা হবে যে ফ্লুয়েন্ট ইন আস্কিং কোয়েশ্চেন্স। ওকে, সুতরাং একজন শিক্ষককে তখনই বলা হবে যে তিনি প্রশ্ন করতে পারদর্শী যদি একটি নির্দিষ্ট সময়ে তিনি অসংখ্য মিনিংফুল প্রশ্ন করেন। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোইং কোয়ালিটিস ইজ মোস্ট এসেন্সিয়াল ফর এ টিচার, অর্থাৎ একজন টিচারের ক্ষেত্রে কোন কোয়ালিটি সব থেকে গুরুত্বপূর্ণ? অপশান এ হি শুড বি এ লার্ন পারসন, অর্থাৎ তিনি অত্যন্ত শিক্ষিত হবেন। অপশান বি হি শুড বি এ ওয়েল ড্রেসড পারসন, অর্থাৎ তার পোশাক পরিচ্ছদ অত্যন্ত সুন্দর হবে। অপশান সি হি শুড হ্যাভ পেশেন্স, অর্থাৎ তার ধৈর্য থাকবে। অপশান ডি হি শুড বি অ্যান এক্সপার্ট ইন হিজ সাবজেক্ট, অর্থাৎ তিনি সাবজেক্টে এক্সপার্ট হবেন। তো এক্ষেত্রে কারেক্ট অপশান যেটা হবে সেটা হলো হি শুড হ্যাভ পেশেন্স, অর্থাৎ তার ধৈর্য থাকবে। ওকে, সুতরাং মোস্ট এসেন্সিয়াল ফর এ টিচার, একজন শিক্ষকের সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটি হলো তার ধৈর্য। সো হি শুড হ্যাভ পেশেন্স, ওকে, অর্থাৎ তার ধৈর্য থাকবে। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 13, ফর মেনটেনিং অ্যান এফেক্টিভ ডিসিপ্লিন, অর্থাৎ ডিসিপ্লিন মেনটেন করার জন্য ইন দ্য ক্লাস, অর্থাৎ ক্লাসে এফেক্টিভ ডিসিপ্লিন মেনটেন করার জন্য দ্য টিচার শুড, তো টিচারের ক্ষেত্রে কোন পদ্ধতি নেবেন? অপশান এ অ্যালাউ স্টুডেন্টস টু ডু হোয়াট দে লাইক, অর্থাৎ স্টুডেন্টসদেরকে সেটাই করতে বলবেন যেগুলো স্টুডেন্টসরা পছন্দ করে। অপশান বি ডিল উইথ দ্য স্টুডেন্টস স্ট্রিক্টলি, অর্থাৎ স্টুডেন্টসদের সঙ্গে বা ছাত্রছাত্রীদের সঙ্গে অত্যন্ত কঠোর ব্যবহার করবেন। অপশান সি গিভ দ্য স্টুডেন্টস সাম প্রবলেম টু সলভ, অর্থাৎ স্টুডেন্টসদের কিছু প্রবলেম সলভ করতে দেবেন। অপশান ডি ডিল উইথ দেম পোলাইটলি অ্যান্ড দ্য ফার্মলি, অর্থাৎ তাদের সাথে খুব নম্রভাবে তাদের সাথে ব্যবহার করবেন এবং তাদেরকে ডিল করবেন খুব নম্রভাবে। তো এক্ষেত্রে ইফেক্টিভ ডিসিপ্লিন মানে ডিল উইথ দেম পোলাইটলি অ্যান্ড ফার্মলি। দেখো টেটে যে প্রশ্ন হবে সেটা হলো বাইলিঙ্গুয়াল প্রশ্ন হবে। অনেক সময় বাংলার প্রশ্ন তোমরা যদি বুঝতে না পারো তাহলে ইংরাজিতেও তোমরা সেই প্রশ্নগুলো দেখতে পারো, এবং এক্ষেত্রে ইংরাজি অত্যন্ত সহজ ভাষাতে এই প্রশ্নগুলো হবে, সুতরাং ইংরাজিতেও বুঝতে অসুবিধা হবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 14, অ্যান এফেক্টিভ টিচিং এইড ইজ ওয়ান হুইচ, অর্থাৎ একটি টিচিং এইড কে বা শিক্ষা সহায়ক উপকরণ তখনই এফেক্টিভ হবে বা কার্যকরী হবে যদি ইজ কালারফুল অ্যান্ড গুড লুকিং, যদি খুব রংচঙে এবং খুব সুন্দর দেখতে হয়। অপশান বি অ্যাক্টিভেটস অল ফ্যাকাল্টিজ, ওকে, অর্থাৎ সমস্ত ফ্যাকাল্টিতে যদি সেটা ব্যবহার করা যায়। ইজ ভিজিবল টু অল স্টুডেন্টস, অর্থাৎ যদি সমস্ত স্টুডেন্টস সেটা দেখতে পারে। অপশান ডি ইজি টু প্রিপেয়ার অ্যান্ড ইউজ, অর্থাৎ সহজে যেটা তৈরি করা যায় এবং ব্যবহার করা যায়। তো এক্ষেত্রে ইফেক্টিভ টিচিং এইড হলো সেটাই অ্যাক্টিভেটস অল ফ্যাকাল্টিজ, অর্থাৎ বিভিন্ন ফ্যাকাল্টিতে সেটিকে আমরা যদি ব্যবহার করতে পারি তখনই তাকে আমরা বলবো ইফেক্টিভ টিচিং এইডস। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 15, দোজ টিচার্স আর পপুলার অ্যামং দ্য স্টুডেন্টস হু, অর্থাৎ সেই সমস্ত শিক্ষকই স্টুডেন্টসদের কাছে পপুলার বা জনপ্রিয় যিনি ডেভেলপ ইন্টিমেসি উইথ দেম, যিনি তাদের সঙ্গে অত্যন্ত ইন্টিমেট বা অন্তরঙ্গ ব্যবহার করেন। হেল্প দেম সলভ দেয়ার প্রবলেমস, অর্থাৎ যিনি তাদের সমস্যার সমাধান করেন। অপশান সি অ্যাওয়ার্ড গুড গ্রেডস, ওকে, অর্থাৎ যারা ভালো নাম্বার পেয়েছে তাদেরকে পুরস্কৃত করবেন। অপশান ডি টেক ক্লাসেস অন এক্সট্রা টিউশন ফি, ওকে, টেক ক্লাসেস অন এক্সট্রা টিউশন ফি, অর্থাৎ যিনি ক্লাস নেবেন এক্সট্রা টিউশন ফি দিয়ে, অর্থাৎ এক্সট্রা ক্লাস নেবেন টিউশন ফি দিয়ে। তো এক্ষেত্রে কোন টিচার সব থেকে পপুলার? যিনি হেল্প দেম টু সলভ দেয়ার প্রবলেমস, অর্থাৎ যিনি স্টুডেন্টসদের সমস্যার সমাধান করবেন। তাহলে আমরা এই সেটে আমরা 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং পরের ভিডিওতে আরও 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করবে, এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করবে, এবং আমার মনে হয়েছে যে এই সমস্ত প্রশ্নগুলো টেটে ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, আশা করি এই টিউটোরিয়াল ভিডিও তোমাদের অনেক হেল্প করবে। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।